জেলখানার চিঠি কথাটা থেকে আমরা কি শিখলাম? জেলখানাতে রয়েছে চিঠি নাকি জেলখানা থেকে কেউ কাউকে পাঠিয়েছে চিঠি? ভেবে নিও না ওই ধরনের চিঠি হবে। প্রেমপত্র ছিল এক জায়গায়, সংস্কৃতে মেঘদূতম, শুনেছো নামটা? সংস্কৃতে মেঘদূতম, ইতিহাসে পড়েছো তো? হ্যাঁ, ওইখানে নায়ক নায়িকাকে পাঠিয়েছিল, মেঘকে বলেছিল যাও তুমি আমার খবর নিয়ে যাও প্রিয় তোমার কাছে। তুমি তো ভেসে ভেসে বেড়াও কি না, তো হে মেঘ তুমি গিয়ে বলিও আমি আটকে আছি এক জায়গায় এই পর্বতের মধ্যে, তুমি স্বর্গের মধ্যে যাও। স্বর্গের দেবতা এরা, দেবদেবী ছিল, এবং সেই ছেলেটিকে অভিশপ্ত করা হয়েছিল আর সে হিমালয় পর্বতের এসে এক জায়গাতে আটকে গেছিল, 1 বছর ওখানে থাকতে হতো। সেখানে ওর মন লাগছে না প্রিয় তোমাকে ছেড়ে, তাই জন্য সে যে দেখছে যে কি মেঘ আসে মেঘ যায়, কোথায় যায়? ঘুরে ঘুরে বেড়ায়। তো শোনো মেঘ, তুমি দূত হয়ে আমার খবর আমার প্রিয় তোমাকে গিয়ে পাঠিয়ে মানে পৌঁছে দিও, বলিও আমি ভালো আছি, সেও যেন ভালো থাকে, আর প্রতি মুহূর্তে আমি কেবল তাকেই মনে করি। হাই কেমন, তাই বলা হয় মেঘদূতম, মেঘদূত। কিন্তু জেলখানাতে জেল দূতম তো হবে না, জেলখানা থেকে সত্যিকারের চিঠি লিখেই পাঠাতে হবে, কিন্তু প্রিয়তমাকে তো পাঠাবে না কেউ। আর নাইবা ওই রকম কোনো পজিশন থাকে যে জেল খাটতে 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 একটা মানুষ প্রেমের কথা বলতে পারে কি প্রকারে বলতে পারে যে আমি ভীষণ আরামে আছি, ভালো আছি, এটা তো বলতে পারে না। কি করে বলতে পারে যে আমি আজও তোমার কথা ভাবছি? তোমার কথা ভাবছি না, ভাবার টাইমই নাই, মার দিচ্ছে এত। ঠিক আছে, আমি যে সময়টার কথা বলছি আর যে জায়গাটার কথা বলছি সেটাকে ফিল করার চেষ্টা করো। স্বাধীন ভারতবর্ষ তখন হয়নি, পরাধীন ভারতবর্ষের কথা বলছি। সেই সময় আমাদের ভারতের পাশে দেখবা একেবারে, মানে যদি এইভাবে দাঁড়ানো যায় তাহলে বাম দিকে, অর্থাৎ ঠিক পূর্ব দিকে, পূর্ব ভারতের দিকে দেখবা মায়ানমার বলে একটা জায়গা আছে, বিশাল বড় সাদা রঙের, আছে না? ওই মায়ানমারকে স্বাধীনতার আগে বলা হতো ব্রহ্মদেশ, ব্রহ্মদেশ। সেই ব্রহ্মদেশ বা মায়ানমারে একটা জেল ছিল, সেটার নাম হচ্ছে মান্দালয় জেল, রাইট? মান্দালয় জেল। ওই জেলের মধ্যে বন্দি করে রাখত ইংরেজরা ভারতীয় বিপ্লবীদেরকে, বা যারা ভারতবর্ষের যারাই তাদের বিরোধিতা করত তাদেরকে ধরে রেখে দিত, ওখানে আটকে রেখে দিত। কখনো কখনো অকারণেই আটকে রাখতো, মন হয়েছে তাই জন্য উঠিয়েছে, সন্দেহ হয়েছে তাই জন্য উঠিয়ে নিয়েছে, পারত। এটাকে বলে অরাজনৈতিক অবস্থা। এবং আশ্চর্যের ঘটনা হলো, যে মানুষটার কথা আমরা জানতে যাচ্ছি সেই মানুষটাকে জানার কোনো প্রয়োজন বোধ করি না আমি এবং আমাদের কারো, কারণ আমরা জন্মসূত্রেই তাকে জেনে গেছি। আমাদের গ্রেট লিডার, গোটা ভারতবর্ষের প্রাণের মন্দিরে যে রয়েছে ঈশ্বর, দেশের একমাত্র মানুষ যার মৃত্যুতে আমরা শোকা হতো কিন্তু জানি না মৃত্যুটা কেমনভাবে হয়েছিল। কি নাম সেই মানুষটির? সুভাষচন্দ্র বসু, যাকে আমরা ভালোবেসে বলি নেতাজি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে মান্দালয় জেলে আটকে রাখা হয়েছে, যেটা বর্তমান মায়ানমার বা ব্রহ্মদেশের রয়েছে। এবং সময়টা ঠিক আজ থেকে 100 বছর পিছিয়ে যাও, ধরে নাও এটা নভেম্বর চলছে না, এটা জানুয়ারি চলছে, অর্থাৎ 2025 চলে এসছে, তাহলে একদম 100 বছর পিছিয়ে যাও, তাহলে কত হলো? 1925। 1925 সালের ঘটনা। মে মাসের 2 তারিখে তিনি জেলখানাতে বসে একটা চিঠি লিখছেন তার প্রিয় বন্ধুর কাছে। সে বন্ধুটার নাম কি? তার নাম হচ্ছে দিলীপ। অ্যাকচুয়াল পুরো নাম হচ্ছে দিলীপ কুমার রায়। কে ছিল এই দিলীপ কুমার রায়? দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র। যে গায়ক দ্বিজেন্দ্রলাল রায়ের গান তোমরা এতদিন শুনেছ, সেই দ্বিজেন্দ্রলাল, DL রয়, সেই দ্বিজেন্দ্রলাল রায়ের গান আমরা বহু শুনেছি। তার পুত্র হচ্ছে দিলীপ কুমার রায়, যাকে চিঠিটা লিখেছে। কেন? আমরা সাধারণত হয় নিজে থেকে চিঠি লিখি, না হলে কারো চিঠির উত্তর দেওয়ার জন্য চিঠি লিখি। 2 ধরনের হয় না? ধরো আমি কোথাও এসে পৌঁছে গেলাম, আগে তো ফোন টোন ছিল না, আমি কোথাও যাওয়ার জন্য বেরোলাম আর আমি সেখানে গিয়ে পৌঁছালাম, এবার খবর পাঠাতে হতো বাড়িতে, আমি একটা চিঠি পাঠালাম, এটা হতে পারে। এবার আমার চিঠি পেয়ে বাড়ির লোক কী করবে? তারা যে পেলো তাদের তো কিছু বলার আছে উত্তরে, তো সেইটার জন্য তারা আবার উত্তর পাঠায়। তো দিলীপ কুমার রায় কোনো একটা চিঠি পাঠিয়েছেন মান্দালয় জেলে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে। সেটা পড়েছেন, সেখানে কি লেখা ছিল আমরা জানি না, জানতে পারি না,
কিন্তু সেটার উত্তরে লিখছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই চিঠিটা, যেটা তোমাদের সিলেবাসে আছে। এখন প্রশ্ন হলো, ইংরেজরা কি চিঠিপত্র লেনদেন করতে দিত? দিত, কিন্তু তারা চেকিং করতো খুবই। প্রথমে চিঠিটাকে পড়তো, কি আছে এর বিষয়বস্তু। ইংরেজদের বিরোধিতা করে কোনো চক্রান্তের কথা নাই তো, তাই তারা সাবধানে লেখা চালাতো। চিঠি যে লিখতো কি না, সাবধানে লিখতো, কারণ ওগুলো চেকিং চলে প্রচণ্ড। ওটা শুধু ওই ডিস্টিলেশন, কথাটার অর্থ হচ্ছে পরীক্ষা করা, একবার নয়, ডবল ডিস্টিলেশন হয়। এর ফলে কি হয়, বারবার করে চেকিংয়ের পর যদি মনে হয় যে না এই চিঠিটার মধ্যে ইংরেজদের কোনো সমস্যা নেই, তখনই সেটাকে পাস করবে, না হলে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, যে আমাদের প্রাণের মন্দিরে চিরকাল থাকবে প্রতিষ্ঠিত, সেই মানুষটা যে চিঠিটা লেখা পড়ছি, সেই সময় তিনি জেলখানাতে আছে এবং জেলের অপরিসীম দুঃখ, কষ্ট, লাঞ্ছনা তিনি সহ্য করছেন। কিন্তু তিনি চিঠিতে বলছেন, জানো আমি শুধু এখানে বন্দি আছি সেটাই নয়, আমি এখন বুঝতে পারছি যে জেলখানাতে বন্দি থাকলে কেবলমাত্র জেলখানার কয়েদিদের অবস্থা বোঝা যায়। তাই আমাদের উচিত জেলখানার কয়েদিদের উপরে এই যে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ লাফিয়ে পড়ে, তাই না? মানে ধরো একজন আরেকজনকে মেরেছে বা খুন করে দিয়েছে, তাকে জেলে ঢুকালো, তুমি তার সাথে তারই মতো আচরণ করছো, যেন প্রতিশোধ একটা। ওকে এমনভাবে তুমি সুযোগ করে দাও জেলখানার মধ্যেও যতদিন থাকবে ততদিন ধীরে ধীরে ওর নীতিবোধ পাল্টে যায়, নৈতিক পরিবর্তন হয়, ও পরিবর্তন হওয়ার চেষ্টা করে। কিন্তু তুমি ওকে এমন কষ্ট দিচ্ছ যে ও আরও সাংঘাতিক মানুষ হয়ে বেরোবে হয়তো, যার জন্য এত আমি কষ্ট পাচ্ছি, তাকে পুরোটাই শেষ করে দেবো এরপরে, এরকম নেশা হয়ে যাবে হয়তো তার। তাই নেতাজি বলছেন জেলখানার দুটি পরিবেশ, এক, সেখানে শারীরিক আর মানসিক মারাত্মক কষ্ট দেওয়া হয় শারীরিকভাবে। আর মানসিক কষ্ট কেন? বই পড়ার ব্যবস্থা নাই, লাইব্রেরির ব্যবস্থা নাই, ওখানে খেলাধুলা করার ব্যবস্থা নাই, ব্যায়াম করার ব্যবস্থা নাই, ঘুরতে যাওয়ার ব্যবস্থা নাই, পিকনিকের ব্যবস্থা নাই। এগুলো না থাকার কারণে কী হচ্ছে, আমাদের প্রথম মনে হবে যে জেল খাটতে গেছে না ট্যুর করছে কি জানি, ঠিক আছে? তো বাস্তবে প্রত্যেক জেলখানাতে বর্তমানে কিন্তু এগুলো আছে, গান বাজনা সপ্তাহে একদিন বা মাসে একদিন কোনো একজন এসে ওদেরকে গানের অর্থ বুঝাবে বা গান শেখাবে, পড়ালেখা করাবে। মোটের উপর মানুষগুলোকে চেঞ্জ করতে হবে। তাই জন্যই কিন্তু আজকের দিনে আর প্রতিশোধমূলক শাস্তি দেওয়া হয় না জেলখানাগুলোতে। জেলখানাগুলোতে কি হয়, পরিবর্তনমূলক শাস্তি দেওয়া হয়। এমনভাবে ওকে শাস্তি দেওয়া হচ্ছে যেন ও ভেতরে কষ্ট পায় এবং মনে করে যে ছি আমি এটা কী করে করলাম। অর্থাৎ ওকে ভিতরে ধীরে ধীরে পরিবর্তন করতে, ও যখন জেলখানা থেকে বেরোবে ওই জন্য নীতিশীল নৈতিক চরিত্রের একজন মানুষ হয়ে বেরোয়, সমাজের জন্য কল্যাণে লাগে ওই মানুষটা। এরপর আরেকটা কথা তিনি বলেছেন যে তিনি জেলখানা থেকে বেরিয়ে যাওয়ার পর অবশ্যই ভেবে দেখবেন ব্যাপারটা, যে এরকম কোনো আন্দোলন বা কোনো মাধ্যমে যদি জেলখানার পরিবর্তন করা যায়, জেলখানার এই অবস্থার যদি পরিবর্তন করা যায়, তবে একটা জিনিস তিনি খেয়াল করেছেন, জেলখানাতে থাকার ফলে তার মধ্যে একটা নতুন আধ্যাত্মিক সূচনা হয়েছে। আধ্যাত্মিক সূচনা মানে বোঝো, কোথাও তোমাকে বন্দি করে রেখে দিয়েছে না, তোমার কোনো কাজ নাই, তুমি আটকে আছো, তখন তুমি ধীরে ধীরে কী করছে, যে তোমার নিজের অতীতের কথাগুলোকে ঘেঁটে দেখছো, মানে তলিয়ে তলিয়ে দেখছো কোনটা কি ছিল কোনটা কি ছিল না। অনেক বড় বড় সমস্যা যেগুলো তুমি সমাধান করতে পারছিলে না, সেটা তুমি তখন ভেবে ভেবে বুঝতে পারছো, এটা তো সহজ সমাধান ছিল, আমি কিছু বলতামই না, সমাধান হয়ে যেত, ফালতু বললাম তো ওটা বেড়ে বাড়তে বাড়তে অনেক দূর চলে এলো, আমার ওখানে অফ হয়ে যাওয়া উচিত ছিল, যাক তাহলে কি হতো। অর্থাৎ খুবই সহজ সমাধান বের করা যায় যখন তুমি নির্জনতার মধ্যে থাকো। আর জেলখানার মতো নির্জনতায় যদি তুমি থাকো তাহলে বুঝতে পারবা যে তোমার মধ্যে অনেক আধ্যাত্মিক বিকাশ করছে। আধ্যাত্মিক মানে নিজের মধ্যেই যে ঈশ্বরের সত্তা সেটা আসবে ধীরে ধীরে, তুমি অনেক কিছু ভাবতে পারবা। কিন্তু এটাও সত্যি এই সময় তোমার শিক্ষা দীক্ষার খুব জরুরি দরকার পড়বে। শিক্ষা দীক্ষা থাকতে গেলে তুমি এই ব্যাপারগুলোকে তলিয়ে ভাবতে পারবা, অনেক কিছু নতুন নতুন ভাবতে পারবে, প্রয়োজনে লিখতেও পারবে, অনেক সময় কোনো কাজ নাই। কিন্তু যদি তোমার শারীরিক অবস্থা খারাপ থাকে, যেমন ধরো খাবার দাবার ভালো দিচ্ছে না, তাহলে তোমার অসুস্থ হয়ে পড়বা। আর শরীর অসুস্থ মানে বেকার। আর শরীর হচ্ছে মন্দিরের মতো, যে মন্দির খুব নোংরা সেখানে দেবতার প্রতি মানুষের কিন্তু আগ্রহ কমে যায়। আর যে মন্দির খুব সুন্দর দেখবে সেখানে কত মানুষের ভিড়। তো আমাদের শরীরটা হচ্ছে মন্দিরের মতো, আর ভেতরের হৃদয়টা হচ্ছে সেই দেবতার মতো। ফলে মন্দির যত সুন্দর এবং পরিচ্ছন্ন রাখা যাবে ততই কিন্তু দেবতার আরাধনা সম্ভব। যেমন তুমি ধরো তোমার প্রচণ্ড জ্বর আছে,
আর তোমাকে কেউ বলছে জোর করে চোখ খুলে রাখ, আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি, বা তুই রাখ তো তোর কবিতা, বকিস না বেশি। বা আমি চলে গেছি তোমাকে ইতিহাস পড়াতে, সেই সময় জ্বরে তোমার মাথা মানে শরীর পুড়ে যাচ্ছে, ছটফট করছো, আর তোমাকে জোর করে বলছে এই চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, আজকে ইতিহাস পড়াবো। তোমার কেমন মনে হবে? আসলে তোমার শরীর সুস্থ নাই, সুতরাং তোমার মনোভাব বা মনোযোগও ক্ষতিগ্রস্ত আছে, হবে না ওই সময়। বোঝাচ্ছে বিষয়টা কি? তাই জন্য তিনি বলছেন জেলখানায় এই মানসিক অবস্থা দিক থেকে একটু প্রশান্তি দেওয়া অত্যন্ত জরুরি, না হলে কিন্তু তারা পরিবর্তন হবে না, বরং তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। স্বাস্থ্য খারাপ হলে ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে এগোবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে পড়বে, অসুখ বিসুখ দেখা যাবে। তো এই জেলখানার যে পারিপার্শ্বিক বিষয়গুলো, জেলখানাকে কেন্দ্র করে যে অবস্থাগুলো, সেগুলো পরিবর্তন করতে চেয়েছেন তিনি সেই চিঠিতে। আবার তিনি বলেছেন এর বেশি কিছু আমি বলবো না, কারণ সন্দেহ আছে যে এই চিঠিকেও বারবার চেক করা হবে, ফলে আমি যা ভাবছি তা এই মুহূর্তে বলা সম্ভব না, কত সেয়ানা। এই হচ্ছে গিয়ে আমাদের পুরো আজকের আলোচনা, খুব সংক্ষেপে বললাম, এবং এটাকে আমরা ডিটেলসে বুঝবো। এবং দেখবা তোমরা একবারে যারা শুনলে মনোযোগ সহকারে, তারা কিন্তু দেখবা একদম 1 সেকেন্ডে বুঝে যাবে পুরো বাক্যটা পড়তে পড়তে এইটা ঘটনা ঘটছে। কিচ্ছু না বাবা, জেলখানাতে একা বসে আছে, ওখানে বসে বসে একটা চিঠি লিখছে, ব্যাস। কী লিখছে এবার দেখা যাক। বলছে তোমার 24/3/25 মানে কি? কোন 25? 1925। 3 মানে কি? মার্চ মাসের 3 মাস, 3 মাস অর্থাৎ মার্চ। আর 24 কি? তারিখ। তাহলে 24শে মার্চ 1925 সালের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি, বুঝলা? যেমনটা আমরা বলি তোমার চিঠিটা পেয়ে খুব মুগ্ধ হয়ে গেছি, মানে বুঝলে কি না? তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনই চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশন এর ভিতর দিয়ে আসতে হবে। ডাবল ডিস্টিলেশন মানে 2 বার পরীক্ষাটা করছে, মানে ওই যে যারা চেকিং করছে যে কী চিঠি আছে দেখি, বের করে দেখি, আগে পড়ি, হ্যাঁ আমাদের বিরুদ্ধে কিছু লেখা নাই তো, এই সব ষড়যন্ত্রের কথা নাই তো, এই তো পরীক্ষা নিরীক্ষা। তাহলে মনে থাকবে ডাবল ডিস্টিলেশন মানে কি? 2 বার পরীক্ষা এর ভিতর দিয়ে আসতে হবে। কিন্তু এবার তা হয়নি, সেই জন্য খুবই খুশি হয়েছি। মানে এবার অত দেখেনি, কারণ আমার উপর এদের বিশ্বাস হয়েছে, এত বড় রাজনেতা এ কোনো রকম কোনো ছল চাতুরি করে কাজ করবে না। তাই জন্য তুমি যেটা ভেবেছিলে যে অনেকবার চেকিং করে তোমার চিঠিটা আমার কাছে আসবে, এমনটা হয়নি। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই ফিল করবে, হ্যাঁ তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে মানে আমার হৃদয়তন্ত্রীকে, হৃদয়ের যে তারগুলো আছে সেগুলোকে এমনই কোমলভাবে স্পর্শ করে, চিন্তা আর অনুভূতিকে অনুপ্রাণিত করেছে, অর্থাৎ ফিলিংস বাড়িয়ে দিয়েছে। আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। মানে বোঝা গেল? তোমার চিঠি পড়তে পড়তে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কি বলবো এবং কেমনভাবে বলবো যে আমার কতটা ভালো লেগেছে, বলি না আমরা আমার কতটা ভালো লেগেছে, কীভাবে বলবো সেটাই বলছে। এর উত্তর দেওয়া সত্যি সুকঠিন। এই চিঠিখানিকে যে আবার সেন্সারের হাত থেকে হাত অতিক্রম করে যেতে হবে, সেও আর এক অসুবিধা। অর্থাৎ আমি যা লিখছি সেই সেন্সার, সেই লেখাটাকে হচ্ছে সেন্সারের মধ্যে দিয়ে, অর্থাৎ আবারও পরীক্ষার মধ্যে দিয়ে সেটাকে যাবে। সেন্সিং করা মানে পর্যবেক্ষণ করা, তো সেন্সারের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ সেটাকেও চেকিং করা হবে। তাই জন্যই কিন্তু এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। মানে বোঝা গেল কি? আরেকবার হোক। বলছে এই চিঠিখানিকে, মানে যেটা আমি লিখছি, মানে নেতাজি যেটা লিখছেন, বলছেন এই চিঠিখানিকে যে আবার সেন্সার এর হাত অতিক্রম করে যেতে হবে, সেও আর এক অসুবিধা। কেন অসুবিধা বলো তো? যদি আচমকে কিছু লিখতে বসে যান আর লিখেই ফেলেন, তো সেটা তো ইংরেজির জেনে গেল। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি, মানে বুঝলা অন্তরে লুকোনো কথাগুলো দিনের উন্মুক্ত আলোতে, মানে সবার মাঝখানে প্রকাশ হয়ে পড়ুক, এটা কেউ চায় না। তাই এই পাথরের প্রাচীর, মানে বুঝলা ওই যে জেলখানার পাথরের প্রাচীর, আর লৌহদ্বার মানে বুঝো লোহার দরজাগুলো অন্তরালে বসে, মানে সেগুলোর ভেতরে বসে, আড়ালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। মানে বুঝলা যতক্ষণ আমি এখান থেকে বের না হয়, উপযুক্ত মানুষ না পাই, ততক্ষণ আমি সেগুলো বলতে পারবো না। অর্থাৎ ততদিন পর্যন্ত আমাকে অকথিত রাখতে হবে। কথিত মানে কি? যা বলে দেওয়া হয়েছে, কথিত কথা বলা। আর অকথিত মানে যা আমার মধ্যে আটকে রাখতে হবে।
আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি। কি বলছেন? যে আমাদের মধ্যে অনেকগুলি কয়েদি আছে যাদেরকে বিপ্লবী বলা হয় এবং তাদেরকে অকারণে সন্দেহ করে উঠে নিয়েছে, কোনো কিছু করেনি, লোকটাকে উঠে নিল, ওটা তো উঠিয়ে নিল, জেলে ঢুকে রেখে দিয়েছে। তাই বলছেন আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। মানে বোঝা গেল? তার বন্ধুকে বলছে দেখো আমি এবং আমরা অনেকেই অকারণে জেলে আমাদেরকে ঢুকে রাখা হয়েছে এবং এর ফলে তোমার মনে একটা রাগ হচ্ছে ইংরেজদের জন্য, স্বাভাবিক ব্যাপার, এটা খুবই স্বাভাবিক। তোমার প্রবৃত্তি আর মার্জিত রুচিতে মানে সুন্দর মনে কিন্তু আঘাত করবে, এটা স্বাভাবিক। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে। মানে ব্যাপার হচ্ছে যখন আমি জেলে আছি আর জেলে থাকতে বাধ্য, তো কেননা এটাকে দুঃখ নয় আনন্দের মধ্যে দিয়েও নিয়ে কমপ্লিট করা যেতে পারে। আমি এখানে বসেও কাজ করতে পারি, আধ্যাত্মিক দিক দিয়েও ব্যাপারটাকে দেখা যেতে পারে। যেমন ধরো বিষয়টা হলো এইরকম যে কেউ তোমার আত্মীয় মারা গেছে, তুমি মারাত্মক কান্নাকাটি করছো, হঠাৎ আচমকা তোমার মনে হলো আমি এই বিষয়টাকে যদি আধ্যাত্মিক দিক দিয়ে দেখি কেমন হয়। অর্থাৎ আমরা যখন কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিছুক্ষণ পর কয়েকদিন পর কিন্তু ক্লান্ত হয়ে আমরা কোথায় ফিরি? আবার পাখি নিজের বাসাতেই ফিরে। মানুষটা ক্লান্ত হয়ে পড়েছিল, সে নিজের বাড়িতে ফিরতে পারলো। আনন্দের বিষয় তো, আধ্যাত্মিক বিষয়, ঐশ্বরিক বিষয়। এরকম যদি ভাবা যায়, যদি নিজের স্বার্থকে ছেড়ে দেওয়া যায় যে আমি যেমন আছি, তুমি গেলে শান্তিতে যাও, ভালো থাকো, তুমি তোমার বাড়িতে ভালো থাকো। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ ওকে পুরো মুক্ত করে দেওয়া, এটাকে বলছে আধ্যাত্মিক ব্যাপার। দুঃখ না পেয়ে অকারণে আমি এবার আধ্যাত্মিক দিক দিয়ে সেটাকে ঘুরিয়ে নিলাম। তাহলে যে চলে গেল বলে আমি হাউমাউ করে কাঁদছি, সেটা আমি নিজের স্বার্থ থেকে কাঁদছি। এক্সাম্পলটা হচ্ছে এই যে পুরুষ আর স্ত্রীর প্রয়োজনীয়তা এই সমাজে। খেয়াল করো, একজন পুরুষ বাড়িতে যদি জন্ম নেয়, পুরুষ শিশু যখন জন্ম নেয় সবাই খুব আনন্দ পায় না, মিষ্টি বিতরণ করে। তোমার কি ধারণা হয়? বংশের প্রদীপ বলে সম্মান দিচ্ছে না, খেটে খাওয়ানোর লোক চলে এসছে, ভবিষ্যতে খেটে খেটে খাওয়াবে। মানে শুরু থেকেই কোথাও যেন একটা মানসিকতা তৈরি হচ্ছে যে এ হচ্ছে গিয়ে একটা পরিশ্রমী মানুষ, একে পরিশ্রমী হতে হবে, একে দিয়ে কিন্তু সংসার চালাতে হবে। গেল কথা। এবার মারা গেলে তো বিশাল হাউমাউ করে কাঁদছে, তুমি ভাবছো না ওর পেছনে আরেকটা উদ্দেশ্য আছে, এই খেটে খাওয়ানোর মানুষটা হারিয়ে গেল। এখন আমার মাথার উপর আর কেউ নাই, বাবা মারা গেলে পুত্র কাঁদছে, পুত্র মারা গেলে তার পুত্ররা কাঁদছে, তার বাবারা কাঁদছে, সবাই কাঁদছে। এই কারণেই যে ছিল এখন আমি কি করব, বলে না বাবা নেই আমি এখন কিভাবে করব, মানে এটা কি? এতদিন ভরসা ছিল যে বাবা সামলে নেবে। তো কোথাও যেন পুরুষের জন্মই হচ্ছে গিয়ে পরিশ্রমের জন্য। তো তাই জন্য এই বিষয়টাকে যদি একটু ঘুরিয়ে নেওয়া হয় এইরকমভাবে, প্রত্যেকটা মানুষের জন্মই হচ্ছে কর্মের জন্য। তো কেননা কর্মই করি, কর্মের জন্যই যদি আমাকে কেউ অ্যাকসেপ্ট করছে তো করুক, ক্ষতি কোথায়? এটাকে বলছে আধ্যাত্মিক দিক দিয়ে ভাবা। তো তিনিও আধ্যাত্মিক দিক দিয়ে ব্যাপারটাকে ভাবতে চাইছেন, তাই জন্য বলছেন এ কথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি। নেতাজি বলছেন আমি এই কথাটা বলছি না তোমাকে দিলীপ যে জেলে থাকাটাকে আমি পছন্দ করি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। এখন যদি আমি বলি তোমাকে না আমি কষ্ট পেতে খুব ভালোবাসি, এটা ভণ্ডামি হবে। ভণ্ডামি মানে হচ্ছে মিথ্যে কথা, ছলনা। হয় না এরকম যে কেউ কষ্ট পাচ্ছে, কেউ অভাবে আছে, মারাত্মক অভাবে আছে, দরিদ্র, এবার তার পাশে যখন গিয়ে বললো কিরে তুই তো দরিদ্র হয়ে গেছিস, খুবই মজা করে বলছে, রসিকতা করে বলছে, ও কিন্তু উত্তরে কী বললো আমি দরিদ্র থাকতেই ভালোবাসি, এটা বেশি হয়ে গেলো, বাড়াবাড়ি হয়ে গেল, কেউ দরিদ্র থাকতে পারে। তেমনই হ্যাঁ, ও যদি বলে যে আমি জেলে থাকাটাই পছন্দ করি, তাহলে সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে, মানে মিথ্যে হয়ে পড়ে। আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। এ ব্যাপারটা অর্থ বুঝাতে হবে। কি বলল? কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। কারা মানে কি? কারাগার, জেলখানায় থাকাটা কেউ কোনো সুশিক্ষিত মানুষ পছন্দ করবে না। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এই কথাটা সকল জেলের পক্ষেই খাটে। বোঝা গেল কি? জেলখানার সমস্ত যে আবহাওয়াটা,
সেটা মানুষকে যেন বিকৃত মানুষ, বিকৃত মানে হচ্ছে অদ্ভুত, অভদ্র, অসভ্য, যা মানুষ নয়, দেখতে মানুষের মতো, মানে একটা পশু তৈরি করার জন্য যথেষ্ট আছে, মানুষকে পশু বানিয়ে রেখে দেবে, এমন সেই জেলের পরিবেশ। ঠিক আছে, তাই বলছে আমার বিশ্বাস এই কথাটা সকল জেলের পক্ষেই খাটে। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না। কেউ বলতে পারবে এটার অর্থ? নৈতিক উন্নতি হয় না। কেমন উন্নতি হবে না? মানসিক নীতিগত উন্নতি, পরিবর্তন, ভেতরের পরিবর্তন কিন্তু তেমন আসে না। কারণ বরং তারা যেন আরও হীন হয়ে পড়ে। হীন মানে বুঝলা? নীচ হয়ে পড়ে, খারাপ হয়ে যায়, আরও রাগ হয়ে যায় ওদের মনের মধ্যে। এ কথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের, কারা মানে কারাগারের যে শাসন, জেলখানার যে শাসন, সেই শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে। মানে বুঝলা, এতদিন এই কারাবাস করার পর আমার মনে হলো যে এরপর আমি কারা শাসন বিষয়ে একটা পরিবর্তনের চেষ্টা করব। যেমন এইটা নিয়ে আমি আলোচনা করব, আন্দোলন করব এই বিষয়ে যে কারাগারের যেন পরিবর্তন হয়, সেখানকার কারা শাসন মানে জেলখানার যে শাসন পদ্ধতি সেটার মধ্যে যেন একটা পরিবর্তন আনা হয়। কারণটা কি? ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে, অর্থাৎ কারাগারের সংস্কার করা সেটা আমার একটা কর্তব্য হবে। ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ, বলছে ভারতের মধ্যে যে শাসন ব্যবস্থা চলছে জেলখানাতে সেটা একটা খারাপ, কারণ সেটা ব্রিটিশকে কপি করছে, অর্থাৎ ব্রিটিশ প্রণালীর আদর্শের অনুসরণ করছে মাত্র। কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। তাহলে এটা ইংল্যান্ডকে মানে ব্রিটিশকে শুধু কপি করা হচ্ছে আমাদের দেশে, তিনি বলছেন আমেরিকাকে কপি করা উচিত। বুঝছো, আমেরিকা যুক্তরাষ্ট্রের পদ্ধতিটা কি? ওখানে মানুষটার নিজস্ব ট্যালেন্টকে কাজে লাগাতে সাহায্য করে। ধরো বাইরের দিকে ও চুরি চামারি করে বেড়াচ্ছে, ডাকাতি করে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি করে বেড়াচ্ছে, ও যখন গ্রেপ্তার হলে তো জেলখানাতে বসিয়ে ভালো করে ওকে জিজ্ঞাসা করো, বলো তুমি ভালো কী কাজ করতে পারো। তো কেউ ছবি আঁকতে পারে, হতে পারে অপরাধী, কিন্তু ছবি ভালো আঁকতে পারে, ওকে ছবি আঁকার সমস্ত সহযোগিতা করবে, আরও আর্টিস্টকে দিয়ে ওকে শেখাবে। জেলখানা মানে এই না যে শুধু শারীরিক পরিশ্রম, জেলখানা মানে হলো নৈতিক পরিশ্রম, নীতিবোধকে ধীরে ধীরে পরিশ্রমের মধ্যে দিয়ে শক্তিশালী করে ওঠা, এবং সেখান থেকে সে যখন বেরোবে না, উপযুক্ত একজন মানুষ হয়ে বেরোবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো ওকে পরিবর্তন করতে হবে। এই ব্যবস্থার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সে হচ্ছে একটা নূতন প্রাণ, বা যদি বলো একটা নূতন মনোভাব এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। তিনি অনুভব করছেন যারা অপরাধী, যারা কয়েদি, তাদের সাথে ওখানকার যে পুলিশরা, দারোগারা, তারা যে আচরণটা করে সেটা হচ্ছে খুবই নোংরা। ঠিক আছে, অত্যন্ত নোংরাভাবে কিন্তু তারা আচরণ করে, অর্থাৎ কয়েদির প্রতি যে সহানুভূতি দেখাতে হবে, কয়েদিরাও তো মানুষ নাকি, তাদের সাথে এত খারাপ আচরণ করার কি আছে? তাহলে তুমিও তো সমান কাজ করছো, কয়েদিদের সাথে তুমি অন্যায় করছো, তার মানে তুমিও সমান কাজ করছো, এক অপরাধীর মতোই কাজ করছো। তাই অপরাধীদেরকে অপরাধীর দৃষ্টিকোণ দিয়ে না দেখে এটা বুঝতে হবে যে ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে মানুষটার। আচ্ছা, একজন সুস্থ মানুষ সে কি করে একের পরে এক সুন্দর করে খুন করতে পারে বলতে পারো? নিখুঁত করে গলাটা কাটতে পারে ভাবতে পারো? তো ওর ভেতরে কী আছে বলো তো? ওদের অসুস্থ একটা মানসিক রোগী। তো মানসিক রোগী কারা? যারা ধরো যে কি এগিয়ে যাচ্ছে, একটার পর একটা নোংরা কাজ করেই যাচ্ছে, অসভ্য কাজ করে যাচ্ছে, একটার পর একটা সাংঘাতিক কাজ করে যাচ্ছে, দিব্যি ওরা কিন্তু রাত্রে এসে ঘুমোতে পারে আরামে। আর আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখার পরে রাত্রে ছটফট করি, ঘুম আসে না ঠিকঠাক। মানেটা কি? আমাদের মধ্যে যে সহানুভূতিশীলতা আছে মানুষের প্রতি, মানুষের যে একটা সহানুভূতি সেটা আছে, বাট ওই মানুষটার মনের মধ্যে কেন নাই? তোর মনকে পরিবর্তন করতে হবে। প্রবলেমটা ওকে দিয়ে নয়, ওর মনকে দিয়ে। তুমি ওর শরীরকে চেঞ্জ করছো, তুমি ভুল করছো, ওর মনকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ মানুষের প্রতি এবং অপরাধীদের প্রতি পুলিশের মনেও কিন্তু একটা দরদ বা সহানুভূতি থাকা অত্যন্ত জরুরি। তাই জন্য প্রতিষেধ ওটা আছে, ওটা হবে প্রতিশোধ। কেমন? 120 নম্বর পাতার দ্বিতীয় প্যারার তৃতীয় লাইনে আছে প্রতিষেধমূলক, ওটা হবে প্রতিশোধমূলক। প্রতিশোধমূলক দণ্ডবিধি, যেটা কারাশাসন বিধির ভিতরের কথা ধরা যেতে পারে, তাকে এখন সংস্কারমূলক নূতন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। এখন কোশ্চেন হলো, কে কাকে পথ ছেড়ে দিবে? এতদিন প্রতিশোধমূলক দণ্ড ছিল, শাস্তি ছিল, মানে প্রতিশোধ, যে যেমন কাজ করছে তার সাথে তেমনই আচরণ করো জেলখানাতে, এটা ছিল প্রতিশোধমূলক দণ্ড। এই নীতিটা চেঞ্জ করতে হবে। এখন তোমায় কি করতে হবে? নতুন করে সংস্কারমূলক নূতন দণ্ডবিধির জন্য ওই দণ্ডটাকে পথ ছেড়ে দিতে হবে।
ওটাকে সরতে হবে, নতুন আসতে হবে, সংস্কারমূলক দণ্ডবিধি আসবে। আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। সত্যি কথা, তিনি বলছেন এতদিন আমি নিজে জেলখানাতে ছিলাম না কোনো দিন, এর ফলে আমি জানতামই না জেলখানায় কিভাবে অত্যাচার করা হয়, কতটা কষ্ট পায় অপরাধীরা, আজ বুঝতে পারছি। তাই জন্য তিনি বলছেন যে যদি আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম না। মানে তিনিও খারাপ ভাবেন, যেমনটা আমরা কয়েদি বা আসামিদেরকে সবসময় ঘৃণা করি সাধারণত ন্যাচারালভাবে, কিন্তু বাস্তবে যদি আমি কখনো কারাগারে থাকি তাহলে ওদের সাথে আমার যে বন্ধুত্ব হবে এবং ওরা যে ওদের মনের কথা বলবে যে ওরা কি কষ্ট পাচ্ছে, ওদের ভালো লাগছে না এই অন্ধকার, ওরা আলোতে যেতে চায়, ওরা মানুষের গান শুনতে চায়, ওরা পাখির কিচিরমিচির শুনতে চায়, ওরা মানুষের সাথে মিশতে চায়, তারা উৎসবে যেতে চায়, তারা বাড়িতে ফিরতে চায়। এই কষ্টগুলো দেখে দেখে তার মনে হচ্ছে মানুষগুলোর প্রতি সহানুভূতি দেখানো উচিত, দয়া দেখানো উচিত। এবং এই বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমার দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো, বলছে আমাদের দেশে যত সাহিত্যিকরা আছে, কবিরা আছে, তারা যদি মাঝে মাঝে এক আধবার জেলে ঢুকতো আর জেল খেটে বেরোতো তাহলে ওদের লেখার মধ্যে অনেক চেঞ্জ চলে আসতো। যেমনটা নজরুলের লেখার মধ্যে আছে, নজরুলের লেখার মধ্যে ওই জেলের যে থাকার অভিজ্ঞতা সেটা খুবই বড় একটা কৃতিত্ব রেখেছে। জেলে না ঢুকলেও এত চমৎকার লিখতে পারতো না, ঠিক আছে। তাই বলছে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবন মানে কে বলতে পারবে, কারা জীবন, জেলখানার জীবনের সামান্য যদি অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। কাজী নজরুল ইসলামের কবিতা তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী সে কথা বোধ হয় ভেবে দেখা হয় না। আমরা ভাবতে পারি না যে কাজী নজরুল ইসলাম এত সাংঘাতিক সব কবিতা লিখলেন। কিভাবে লিখলেন? কারণ তিনি সাধারণ বাইরে থেকে শুধুমাত্র লোকের বা মনের মানুষের কষ্ট দেখেননি, তিনি কষ্ট করা মানুষের মাঝখানে গিয়ে কষ্টটাকে অনুভব করেছেন, তাই জন্য রিয়ালিটি লিখেছেন। ফিলিংস ফিল করো, তুমি হিমালয়ে ঘুরতে যাচ্ছ, সেখানে ঘুরলে 10 দিন ধরে, তারপরে এসে তুমি একটা 10 পাতার নোট লিখলে, অথবা তুমি এখন চোখ বন্ধ করলে আর 10 মিনিট ধরে ভাবলে কেমন হতে পারে। তুমি জানোই না, কোনোদিন যাওনি, কিছু দেখোনি, তুমি ভাবছো কেমন হতে পারে, আর সেটা ভাবার পরে তুমি লিখছো। কোনটা সবচেয়ে কারেক্ট এবং সবচেয়ে সুন্দর হবে? ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি যা হয়। তাই জন্য তিনি বলছেন কাজী নজরুল ইসলামের কবিতা এত সুন্দর হয়, এবং এটা হয় একটাই কারণে, সেটা হচ্ছে তার কারাবাসের কারণে। তিনি নিজে কারাবাসে ছিলেন, তাই তিনি বুঝতে পেরেছেন কোনটা লেখা প্রয়োজন আছে। তাই আমাদের দেশের আর্টিস্টরা সাহিত্যিকগণদেরও মাঝে মাঝে একটু কারাবাসের হাওয়া খাওয়া দরকার ছিল। কাকে যে উনি খোঁচা দিচ্ছেন আমরা বুঝতে পারলাম না, কৌশলে আমরা বুঝতে পারলাম হয়তোবা রবি ঠাকুরকেও তিনি বলছেন যে একটু কারাবাসে হাওয়া খেতে গেলে না ওই বসন্ত এসে গেছে আসবে না, তখন শুধু দেশাত্মবোধক কবিতাই আসবে। আমি যখন ধীরভাবে চিন্তা করি, দেখো এবার নিজে কি সুন্দর করে কৌশল করে বলছে, আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় জন্মে যে ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। সত্যি কথা। আর যদি তুমি কোনো কষ্ট পাচ্ছ কি না, সমস্যায় পড়েছ, ভয় পেও না। এই সমস্যা থেকে যখন তুমি বেরোবা তখন দেখবা যে কি একটা নতুন কিছু শিখলে, নতুন সব সমস্যা থেকে কিছু না কিছু শেখা যায়। তুমি একটা নতুন কিছু শিখলে, তোমার কিছু অভিজ্ঞতা হলো। একটা কথা আছে না, যদি আমি হেরে যাই তাহলে শিখবো যে কেন আমি হারলাম, তাহলে পরবর্তীতে আমি ওই জায়গাতে কমপ্লিটলি নিজেকে ফোকাস করতে পারবো। বুঝলা? তো হেরে যাওয়া মানে সত্যি হেরে যাওয়া না, হেরে যাওয়া মানে নতুন করে আরও অনেক বেশি শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়ার একটা প্রসেস, আর কিছুই না। তো নতুন করে তুমি শিখতে পারো, অথবা সেখানে হতাশ হয়ে বসে থেকে যেতে পারো। হতাশ হওয়ার কিছু নাই। তিনি বলছেন যে আমাদের সবসময় মনে করে রাখা উচিত সকল দুঃখ কষ্টের অন্তরে ভেতরে একটা মহত্তর উদ্দেশ্য আছে। ঈশ্বর তোমাকে কষ্ট দিচ্ছে বা সময় তোমাকে কষ্ট দিচ্ছে, তো এই কষ্টের ফলও তুমি পাবে, মহত্তর কোনো উদ্দেশ্য আছে। যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে মানে ব্যাপিয়া মানে ভরে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না, এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে। মানে আমরা যে দুঃখ কষ্ট পাই এর জন্য আমরা শরীরে দুঃখ পাচ্ছি, তো আমরা মনে করছি আমাদের মনও খারাপ আছে। না, ওটা মন খারাপ হবে না, মনের আলাদা অবস্থা আর শরীরের আলাদা অবস্থা। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। ওই যে বললাম আধ্যাত্মিক চিন্তাভাবনা, এটা দার্শনিক ভাব।
মানে ধরো একটা পাখি আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটা নিয়ে তুমি যখন বিশেষভাবে তাকাবা যে এ আকাশের দিকে তাকিয়ে নাই, এ অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবছে যে কখন সূর্যোদয় হবে, যে তার পরিবারের জন্য, পরিবারের শিশুদের জন্য খাবার সংগ্রহ করতে যাবে। অর্থাৎ আকাশটা তার কাছে যেন জীবন হয়ে উঠেছে, সূর্যোদয় যেন তার কাছে জীবনের উৎস হয়ে দাঁড়িয়েছে, তার স্বপ্ন দেখতেছে। এই যে তুমি নতুন করে দেখলা ব্যাপারটাকে, এটাকে বলছে দার্শনিক চিন্তা। তো বলছে জেলখানার মধ্যে থাকতে গেলে না একটা দার্শনিক চিন্তার সৃষ্টি হয় নিজের মনের মধ্যে, ঠিক আছে, সব কিছুকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা হয়। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। আমি সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু, এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। বলছে আমার জেলখানাতে এসে খুব যে কষ্ট হচ্ছে তা নয়, বরং আমার ভালোই লাগছে এবং নতুন নতুন কিছু ভাবতে পারছি, কারণ আমি যেটুকু পড়েছি ফিলোসফি অর্থাৎ দর্শন এবং যতটুকু আমি জ্ঞানী মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমার নিজেতেই নিজে ভালো লাগছে। বাহ, এটাও তো একটা আলাদা জীবন, এটাও পাওয়া গেল। ঠিক আছে, মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দি হলেও তার কষ্ট নেই, অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে। মানে বোঝা গেল কি, যদি মানুষ নিজের অন্তরে কিছু ভেবে দেখার অবসর পায়, সুযোগ পায়, তাহলে সে বন্দি থাকতে গেলেও কিছু এসে যায় না। বন্দি অবস্থাতেও কিন্তু সে ভাবতে পারে নিজের মনে মনে এবং হ্যাপি থাকতে পারে। অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে, স্বাস্থ্য অটুট মানে স্বাস্থ্য যেন টুটে না যায়, অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে তার কোনো সমস্যাই হবে না। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরের, এবং প্রস্তুত থাকলেও দেহ যে সবসময় দুর্বল হয়ে পড়ে, যে সময় দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ আমাদের দুঃখ কিন্তু শুধু আধ্যাত্মিক নয়, আমাদের দুঃখ কিন্তু মানসিক নয়, আমাদের দুঃখ কিন্তু শরীরের, কারণ শরীর সবসময় সাথ দেয় না, তাই না? তুমি খুব খেয়াল করবা, তুমি খুব অসুস্থ থাকতে গেলে তোমার আর কোনো কথাই শুনতে ভালো লাগছে না, না গান শুনতে ভালো লাগছে, না মুভি দেখতে ভালো লাগছে, না কারোর সাথে গল্প করার ইচ্ছা করছে, না কিছু ভাবার ইচ্ছা করছে, না ঘুম আসছে, আর না এবার তুমি জেগে থাকতে পারছো, কোনোটাই না। ওই যে অস্বস্তিমূলক সময়টা শরীর খারাপের জন্য হয় ওটা। এইবার লোকমান্য তিলক মনে পড়ছে নিশ্চয় তোমাদের, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, লালবাল পাল, ওই তিনের মধ্যে একজন অন্যতম। সে লোকমান্য তিলকও কিন্তু কারাবাস করেছিল, কোথায়? মান্দালয় জেলে। যে জেলে বসে তিনি লিখছেন, সেই মান্দালয় জেলে কত সালে তিনি বসে লিখছেন? 1925 সালের কোন মাসে? মে মাসে 2 তারিখ লিখছেন। তাই বলছেন লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। মানে ভাবছ লোকমান্য তিলক কি করেছিল? মান্দালয় জেলে বসেই একটা গীতার আলোচনা লিখেছিল, গীতা বইটার আলোচনা কমপ্লিট করে দিয়েছিল। ভাবা যায় ট্যালেন্ট। মানে তুমি আমাকে যেখানে ঢুকে রাখো, আমি কিন্তু আমার মেন্টালিটি ইউজ করতেই আছি, আমি আমার কাজ কিন্তু চালাচ্ছি। এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে কাটিয়েছিলেন দিন। তিনি বোধহয় মনের দিক থেকে কিন্তু দিনটা মানে সুখেই কাটিয়েছিল জেলখানাটা। কিন্তু এ বিষয়েও আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে 6 বছর বন্দি, এটা খুব কষ্টকর। কন্টিনিউ 6 বছর বন্দি থাকার ফলে কি হয় বলো তো? মানে ধরো যে কি ও 6 বছর ধরে লিখলো, সেগুলো ঠিক আছে, মানসিক দিক ঠিক ছিল, কিন্তু শরীর তো ভেঙে পড়েছে। এক তো খাওয়ার দাওয়ার অপুষ্টিতে ভুগছিল, সঠিক খাওয়া দাওয়া দেয় না, অত্যাচার করে, মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। এইসবের ফলে শরীরে কিন্তু একটা এফেক্ট পড়ে, ফলে শরীর ধীরে ধীরে কমজোরি হয়, দুর্বল হয়, এবং একসময় শরীর শেষ হয়ে যায়। তাই বলছেন তিনি যে এই বিষয়ে আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে 6 বছর বন্দি হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। মান্দালয় জেল থেকে বের হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি মারা গেছিলেন। লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলক মারা গেছিলেন। তাই জন্য তিনি বলছেন এই কথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। বলছে দেখো, তুমি কখনো পুরনো দিনের ছবিগুলো দেখো, যখন বন্ধুবান্ধব থাকে তখন মোবাইল ঘেটে ওগুলো বের করো, পুরনো দিনের ছবিগুলো দেখি। যখন আত্মীয় স্বজনের সাথে গল্প করো তখন বের করো, যখন বিয়ে বাড়িতে ভোজ খেতে যাও তখন বের করো, যখন অনুষ্ঠান উৎসব হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছ তখন বের করছো না। যখন তুমি নির্জন, এমনকি ইন্টারনেট নামক বন্ধুটাও তোমার সঙ্গে নাই, তখন তুমি মোবাইলের সেই ইমেজ বক্সে গিয়ে পুরোনো দিনের ছবিগুলো দেখছো আর মুস্কুরাতে হো। তার মানেটা কি? তার মানেটা হলো এই যে তুমি নির্জনতা পেতে গেলে, মানে নির্জনতা মানে বুঝলে তো, নিরিবিলি অবস্থা, স্তব্ধ এবং কোনো মানুষ নাই, নির্জন, সেই মুহূর্তেই তুমি তোমার অন্তরে তলিয়ে দেখবার সময় পাও। তো জেলখানার থেকে বেটার জায়গা আর কোথায় হতে পারে?
ওখানে কেউ নিজের নাই, বন্দি করে রেখে দিয়েছে। না আজকে যাবে কেন তোমরা, আবার কি অদ্ভুত কথা বলছে, আজকে জেলখানা যাব। হ্যাঁ, তো জেলখানায় আটকে থাকার একটা অর্থ হলো যে তোমাকে বন্দি রেখে দিলে এই কিছুদিনের জন্য, তোমার আর বাইরেও কোনো কাজ নাই, ভেতরেও কোনো কাজ নেই, মানে তোমার আর কোনো কাজ নাই, এবার তুমি শেষ। এবার তুমি কী করবা? তুমি নতুন করে ভাবতে চাইতে গেলে তুমি ভাবতে পারো, তোমার মনে অনেকগুলো বিষয় আসছে, দেখবা ঘুমানোর সময় মাঝে মাঝে হয়, মানে ধরো যে কি ঘুম আসছে না রাত্রে, এবং অদ্ভুত কথা হঠাৎ হঠাৎ মনে পড়ছে এইটা করবো এবার, দেখি 10 মিনিট পরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন চিন্তা চলে গেছে। এমনি করতে করতে হ্যান্ডটাই 1-1.5 ঘন্টা পার হয়ে যায়, কখনো কখনো বেশিও হয়ে যায়। ঠিক আছে, সমস্ত পরিকল্পনা কমপ্লিট, তারপরে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠলাম, সব কল্পনা টল্পনা সব স্বপ্নের মধ্যে ভাসিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার যেমন তেমন উঠে গেল, ফালতু ভাবলাম, তাহলে আমরা এত ভেবে কী লাভ হলো? ঠিক আছে, তাই জন্য তিনি বলছেন যে আমি মনে করি জেলের মধ্যে নির্জনতার থাকার ফলে মানুষ যে বাধ্য হয়ে যায় নির্জনতার মধ্যে থাকতে, সেই বাধ্য জীবনে সে চাইলে নিজের জীবনের সমস্যাগুলো নিয়ে তলিয়ে ভাববার বা বুঝবার সুযোগ পায়। আমার নিজের সম্বন্ধে কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছেছে। মানে ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকতে পারে, ব্যক্তিগত জীবনে প্রবলেম থাকতে পারে, রাজনৈতিক অবস্থায় অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু কাজের যে স্পিড ছিল কি না, তুমি সমস্ত বিষয়গুলোকে অত খুঁটিয়ে দেখতে পারোনি। বোঝাচ্ছে বিষয়টা? কাজের চাপ থাকলে না তুমি প্রত্যেকটা কাজ শুধু করে যেতে পারবা, কিন্তু সেটা তুমি চর্চা করতে পারবে না যে ওটা ঠিক হলো কি না, একটু তলিয়ে ভাবি, আরেকটু ভাবি, ভাবার সময় পাও না। কিন্তু যদি তোমাকে সেই কাজ থেকে দূরে রাখা হয় নির্দিষ্ট কিছুদিনের জন্য, বললো যে তোমাকে আর এই কাজ করতে দেওয়া না, তুমি চুপ করে সাইড থাকো, তখন তুমি এক এক করে ভাববা কেমন দিন ছিল, ওটা ভুল ছিল, ওটা ঠিক ছিল। যে সমস্যাগুলো তুমি দীর্ঘদিন ধরে সমাধান করতে পারতে না, সেই সমস্যাগুলো জেলখানাতে বসে তোমার ধীরে ধীরে মাইন্ডেই কাজ করছে যে না, এটা তো সহজ সমাধান ছিল, কোনো সমস্যাই ছিল না, এইরকমভাবে সমাধান হতে পারতো। এটাই বলতে চাইছেন তিনি, যে মান্দোলাই জেলে বসে তিনি অনেক ব্যক্তিগত এবং সমষ্টিগত অনেকগুলো জীবনের অনেক সমস্যার সমাধান সহজেই ভাবতে পারছেন। যে সমস্ত মতামত একসময় নিতান্তর ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, আজ যেন সেগুলি স্পষ্ট পরিষ্কার হয়ে উঠছে। যে জিনিসগুলো খুব কম করে ভেবেছে, সামান্য ভাবছিল, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ধরো কোনো একদিন একটা ছেলে, কথার মানে জাস্ট নয় বলছি, আমার কাছে এসে বলল যে আমি তোমার কাছে এটা জিনিস শিখতে চাই, এবং আমি বললাম না, হবে না, আমি পারি না ওই জিনিসটা, চলে গেল। পরবর্তীতে সে বিশাল কিছু তৈরি হয়ে গেল, আমার তাতে কিছু যায় না। কিন্তু আচমকা কোনোদিনও যদি আমি নির্জনতার মধ্যে থেকে আচমকা যদি ওর ছবিটা আমার মনের মধ্যে ভেসে ওঠে, তাহলে আমি ভাববো সেদিন যদি ওর সাথে যুক্ত থাকতাম, তাহলে বোধহয় আমারই সৌভাগ্য হতো, তাহলে হয়তো আমারই সম্মান বৃদ্ধি পেত, তাহলে আমি কিছু শিখতাম, কিছু শিখাতাম। বুঝতে পারছো, জীবনটা এরকমই। তো নেতাজি ভাবছেন, নেতাজির মতো এত বড় মাপের মানুষ, তিনি ভাবছেন যে যে সমস্ত মতামত এক সময়ে নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, আজ যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে। অন্য কারণে না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। তার বন্ধুকে বলছে, দেখো আমার যতদিন জেলখানাতে আটকে থাকার তো আটকে রাখুক, কোনো সমস্যা নাই, অন্য দিক থেকে লাভবান না হলেও আমি এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে করতেই লাভবান হয়ে যাব অনেক। ঠিক আছে, মানে একটা সময় পাওয়া যাচ্ছে অনেক কিছু ভাবার, এটা যথেষ্ট ভালো কাজ। আমার কারাবাস ব্যাপারটিকে তুমি মার্টারডম বলে অভিহিত করেছো, আন্ডারলাইন করো, এই শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে বলা হয়, ভেঙে বললে বাংলায় বললে শহীদত্ব। শহীদত্ব জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তার বন্ধু কি নাম ছিল? দিলীপ। দিলীপ তাকে চিঠিতে বলেছে যে তোমার মতো একজন মার্টারডম মানে শহীদ বা শহীদত্ব, যে তুমি দেশের জন্য কাজ করে জেলে ঢুকছো, এটা আমার কাছে অনেক বড় কথা। তো তুমি আমাকে শহীদত্ব বলে বা মার্টারডম বলে সম্মানিত করেছো, বাট আমি মনে করি আমি সেই অর্থে শহীদত্ব নয় বা সেই অর্থে বিপ্লবী নয়, আমি খুবই সাধারণ, আমি কিছু করেই নি। তাই আমাকে তুমি ওই শব্দটা বলিও না। কারণ হয় না এরকম, ধরো যে কি আমি এই মুহূর্তে তোমার পিছনে একটা কুকুর তাড়া করছে, আর আমি গিয়ে কুকুরটার সামনে এমন অঙ্গি ভঙ্গি করলাম যে কুকুরটা এবার ভাগ। এবার তুমি এসে কি বলবা? এইবার তুমি এসে বলবা থ্যাংক ইউ, তোমাকে একদম টাইগারের মতো লাগছিল। আমি খুব খুশি হয়ে গেলাম, কিন্তু মনে মনে আমি জানি আমি টাইগার না, আমি একটু অদ্ভুত শ্রেণীর কুকুর। কুকুরকে যে ভয় দেখিয়ে দিতে পারে সেও অদ্ভুত শ্রেণীর কুকুর। এই জঙ্গলে আবার বাঘ আসবে কোথা থেকে? হ্যাঁ, তো তেমনি নেতাজিকে এত সম্মানিত দিয়েছে, মার্টারডম বলেছেন, তো তিনি বলছেন না, আমি মার্টারডমের কাছাকাছিও না,
আমি সই দত্ত হওয়ার আমার সামর্থ্যই নাই। অবশ্য ও কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বেরই পরিচয়। যেমন ধরো যে তুমি হয়তো কাউকে কোনো প্রশংসা করছো, এত সুন্দর তুমি গান গাও কীভাবে, তখন তোমাকে হয়তো ধরো তুমি একে বললে, সাবিত্রীকে বললে যে তুমি এত সুন্দর গান গাও, তোমার মিষ্টি কণ্ঠ, কোকিল কণ্ঠ। তখন সাবিত্রী বলবে, না না, আমি তো সামান্য গান গাই, তুমি শুধু বলছো তোমার ভালো দিক, তোমার মনের ওটা পরিষ্কার দিক, তো তাই তোমার ওটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা তোমারই মহত্ব এইটা কথা বলার পেছনে, ঠিক আছে, আমার মহত্ব নয়। ঠিক তেমনই ব্যাপারটা এইরকম। তাই বলছে ও কথাটা তোমার গভীর অনুভূতির আর প্রাণের মহত্বের পরিচায়ক। কিন্তু আমার সামান্য কিছু হিউমর আর প্রপোর্শন এর জ্ঞান আছে, বুঝবা। হিউমরের মানে কি? রসবোধ, মানে যে কোনো বিষয় নিয়ে ভাবতে ভালোবাসি আমি, রসবোধ। লেখা নাও, রসবোধ। আর প্রপোর্শন মানে হচ্ছে সামঞ্জস্য, সামঞ্জস্য। হিউমর আর প্রপোর্শনের জ্ঞান আছে, অন্তত আশা করি যে আছে। তাই নিজেকে মার্টায়ার বলে মনে করবার মতো স্পর্ধা আমার নেই। তাহলে তার মধ্যে কি নাই? মার্টায়ারিজম কিছুই নেই। আছে কি কি? হিউমর আছে আর প্রপোর্শন আছে, অর্থাৎ আমি কেবল যে কোনো বিষয় নিয়ে ভাবতে পারি এবং সেটার একটা লেভেল মানে ব্যালেন্স করতে পারি, প্রপোর্শন করতে পারি, এইটুকু ক্ষমতা আছে। এর বেশি কিন্তু আমার কিছু নাই। অবশ্য আশা রাখছি যে আমার মধ্যে আছে একটু হিউমর টিউমর ব্যাপারটাও আছে, কিন্তু আমি নিজেকে মার্টায়ার বলে মনে করবার মতো স্পর্ধা আমার নেই। স্পর্ধা বা আত্মম্ভরিতা, আত্মম্ভরিতা মানে হচ্ছে অহংকার, স্পর্ধা মানে দুঃসাহস, আর আত্মম্ভরিতা মানে হচ্ছে অহংকার। এই জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। অবশ্য সে বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারেন। অর্থাৎ আমি নিজের মধ্যেকার গর্ব, অহংকার, আমি তো দেখেছি নেতাজির মতো কোনোদিনই এরকম জিনিসগুলো ছিল না, নিজের মতো করে কাজ করে গেছে। তো তার বন্ধুরাই বলতে পারবে যে তার মধ্যে কোনো অহংকার আছে কি না। তাই মার্টারডম জিনিসটা আমার কাছে বড় জোর একটা আদর্শই হতে পারে। বলছে যারা শহীদত্ব বা সত্যিকারের বিপ্লবী, তাদের প্রতি আমার রেসপেক্ট অনেক বেশি আছে, কিন্তু আমি যে ওই শব্দটার সাথে একদম কারেক্ট নয় সেটা আমি জানি। তবু তুমি আমাকে এই কথাটা বলেছো, তোমার বড় হৃদয় আছে, মন খুব বড়, তাই জন্যই তুমি বলতে পেরেছো। আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাতসারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে, সুতরাং এদিক দিয়ে তার বিশেষ সতর্ক থাকাই উচিত। বলছে আমার বিশ্বাস যদি অনেকটা সময় ধরে, ধরো 12 বছর কাউকে জেলে রাখা হয়েছে, 12 বছর, জীবনে 12টা বছর, মানে বুঝতে পারছো, তাকে জেলে রাখা হয়েছে। সে যখন জেল থেকে বেরোবে না, শরীর এবং মন দুটোই শেষ হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো তার চেহারায় বার্ধক্য চলে আসবে। বার্ধক্য মানে বৃদ্ধত্ব। একরকমভাবে থাকতে 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 ওর মধ্যে সমস্ত অনুভূতিহীন হয়ে গেছে। বৃদ্ধত্ব কাকে বলে সেটা বোঝার চেষ্টা করো আগে। বৃদ্ধত্ব মানে এই না যে বয়স বেশি হয়ে যাওয়া, বৃদ্ধত্ব মানে এই যে সমস্ত কিছুতেই বয়সের ছাপ পড়ে যাওয়া, সমস্ত চিন্তাভাবনাতে বয়সের ছাপ। বয়সের ছাপ পড়ে যাওয়া মানে কি? বয়স্ক মানুষরা কী করে? সাধারণত সব কিছু নিয়ে 2বার 3বার 4বার করে ভাবার চেষ্টা করে। যাব নদী ঘুরতে, না না, নদীতে ঘুরতে গিয়ে কী লাভ হবে, ফালতু, বয়স্ক ছাপ। পাহাড়ে যাব, না না, পাহাড়ে গেলে কী হবে, ফালতু, ওখানে অত বেশি খরচ টরচ করে কী লাভ। বৃদ্ধত্ব বয়স্কের ছাপ। যারা জেলখানায় আটকে থাকে, এটার জন্য আমাদের সংসারটা এক ধরনের জেলখানা। ভ্রমণকে এরা আনন্দ নিতে পারে না। ভ্রমণকে একটা জোর জার মুলুকতার এরকমভাবে মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে ওকে ঠেলছে। ব্যাপারটা এরকম না। গোটা পৃথিবীর মানুষ ভ্রমণ পিপাসু, ভারতের মানুষ, এমনকি যাদেরই সম্পর্কে আমরা জানছি, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপরে মানুষের কষ্ট, অনুভূতি এইসবকে সংগ্রহ করে তারপরে লিখতে পেরেছে। ঘটনাটা কোথাও যেন একই রকম লাগছে যে এই জেল থেকে যখন দীর্ঘদিন পরে কেউ বের হয়, তখন কিন্তু মনে হয় যেন ওর সারা শরীরে, মনে, কাজে কর্মে সর্বত্রই বার্ধক্যের ছাপ চলে এসছে, বৃদ্ধ হয়ে গেছে সে। সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকাই উচিত। তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। তুমি বিশ্বাস করবে না হয়তো বন্ধু দিলীপ, যে কিভাবে জেলের মধ্যে দীর্ঘদিন সময় থাকার ফলে মানুষের মন ধীরে ধীরে, মন আর দেহ দুটোই অকাল বৃদ্ধ হয়ে যায়। অকাল বৃদ্ধ মানে হচ্ছে অসময়ে বৃদ্ধত্ব চলে আসলো, অসময়ে ও সবসময় নেগেটিভ কথা ভাবতে শুরু করছে। অবশ্য অনেকগুলি কারণে এর জন্য দায়ী, যথা খারাপ খাদ্য। খাদ্য যদি তোমাকে অপুষ্টিকর খারাপ খাদ্য দেওয়া হয় কিনা, তো দিন দিন তোমার কিন্তু নেগেটিভিটি চিন্তার বিস্তার ঘটবে। যেমন তুমি ধরো যে কি প্রতিদিন দুধ খাচ্ছ, অথবা একজন মানুষ প্রতিদিন মদ খাচ্ছে, দুটোর রিয়াকশন দুরকম হবে। কিন্তু মানসিক
শারীরিকের পাশাপাশি মানসিক, হ্যাঁ, দুটোরই আলাদা আলাদা বৈশিষ্ট্য তৈরি হবে মানুষের মনে। মদ যারা খাবে তারা মাতলামি করবে, মারামারি করবে, অশান্তি করবে, লম্পটের মতো আচরণ করবে। দুধ যারা খাবে তারা পুষ্টিকর, তারা কথাও বড় সুন্দর বলবে, ঠিক আছে, ওর গুণ আছে, পজিটিভিটি আছে। তাই বলছে খারাপ খাদ্য প্লাস ব্যায়াম বা স্ফূর্তির অভাব, মানে ব্যায়াম ট্যাম করা বন্ধ আছে, শারীরিক সৌন্দর্য নাই যেহেতু। সমাজ হতে বিচ্ছিন্ন থাকা, একটার অধীনতার শৃঙ্খলভার, বন্ধুজনের অভাব এবং সঙ্গীতের অভাব। বলো, বোঝো তাহলে কি বলবে কি যে মানুষের অকাল বৃদ্ধত্ব ছেয়ে যায়, কি কি কারণ এগুলোর জন্য দায়ী? 1 নম্বর হচ্ছে খারাপ খাদ্য, আবার ব্যায়াম বা স্ফূর্তির অভাব, 3 নম্বর হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, 4 নম্বর হচ্ছে বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন থাকা, আর 5 নম্বর হচ্ছে সঙ্গীতের অভাব। এবার কি বলছে দেখো, যাহা সর্বশেষ উল্লেখিত হলেও একটা মস্ত অভাব। বলছে সঙ্গীতের প্রয়োজন আছে সমাজে। সঙ্গীত মানুষকে নতুন করে ভাবতে শেখায়, চুপ করে থাকতে শেখায়, ফিল করতে শেখায়, ঠিক আছে। কতকগুলো এই ভাব আছে যা মানুষের, এ ভাব না, এটা কাটো, কতকগুলি ভাব আছে যা মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে মানুষ, কিন্তু আবার কতকগুলি আছে যেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়, পেয়েছ? কতকগুলি এ ভাব আছে না, ওটা এ হবে না, শুধু ভাব হবে, ফিল করার চেষ্টা করো। কতকগুলো ভাবনা চিন্তা আছে যেগুলো মানুষ আপনা আপনি নিজের ভেতর থেকে তৈরি করতে পারে, আবার কতগুলো ভাবনা আছে যেগুলো বাইরে থেকে সে অ্যাকসেপ্ট করে নিজের মতো তৈরি করতে পারে। বোঝা যাচ্ছে বিষয়টা কি? কখনো কেউ মারা গেছে তোমার আত্মীয়, তো তোমার আপনা আপনি দুঃখবোধ কাঁপছে মনের মধ্যে, কিন্তু যখন দেখলা যে একটা গ্রামে প্রচুর মানুষ মারা গেল কোনো এক কারণে, হ্যাঁ, এবং সেখানে একটা ছোট বাচ্চা কাঁদছে, তখন তুমি কিন্তু আপনা আপনি কাঁদলে, মানে তোমার ভেতরে কোনো কষ্ট নাই সে মানুষটার প্রতি, অথচ কোথাও যেন একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে, তোমার সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নয়, তারপরে তোমার চোখে জল আসছে, অর্থাৎ বাইরে থেকে একটা ফিলিংস আসছে। অথবা দূরে কোথাও রবীন্দ্রসঙ্গীত বা একটা খুব মিষ্টি কিন্তু বেদনাদায়ক গান বাজছে, আর তুমি সেটা ফিল করছো, তো ভালো লাগবে, কষ্ট পাবে, অর্থাৎ তোমার ভেতরের ভাবটা জাগিয়ে তোলার জন্য সঙ্গীতের প্রয়োজন আছে। এবার বলছে এই সব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্যে, বুঝবা, তিনি আছেন মান্দালয় জেলে, আর আলিপুর, এই যে আলিপুর, কলকাতা আলিপুর, সেই আলিপুরের কথা বলছে, আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে। মানে ইউরোপীয়দের মধ্যেও তো কেউ অন্যায় অত্যাচার করে, তারও তো ধরা পড়ে, তাদেরও কিন্তু ইংরেজরা কিন্তু আবার গ্রেপ্তার করে নেয়, মানে বুঝছো শাসন পদ্ধতি। তো তাদের জন্য আবার সাপ্তাহিক বন্দোবস্ত আছে, কিসের? সঙ্গীতের, তাদের গান বাজনাও হয়, পার্টি হয়, পার্টি, হ্যাঁ, কিন্তু আমাদের নেই, কিন্তু আমাদেরকে ওরা কুকুর বেড়ালের মতো আচরণ করে। একই জেলখানাতে হয়তো আছি, কিন্তু ওদেরকে ভালো খাবার দেয়, আমাদের খারাপ খাবার দেয়, ওরাও কয়েদি আমরাও কয়েদি, ওরাও বন্দি আমরাও বন্দি, ওদেরকে গান বাজনার অবসর দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয় না, ওদেরকে ব্যায়াম করানো হয়, আমাদেরকে ব্যায়াম করানো হয় না, ওদের সাথে গল্প করা হয়, ওদেরকে নতুন নতুন বই দেওয়া হয় পড়াশোনার জন্য, আমাদেরকে দেওয়া হয় না, ঠিক আছে। আবার কি বলছে, পিকনিক, বিশ্রম্ভালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মন মতো কাব্য সাহিত্যের চর্চা করা, এই সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস আর সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না, এবং যখন আমাদেরকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। সত্যি কথা এটাই, তুমি জানো না যে তুমি যে খেলাটা করছো, তুমি যে টিউশনে আসছো, তুমি যে যাতায়াতটা করছো, তুমি যে মানুষদেরকে দেখছো, তুমি যে দিনের মধ্যে জেগে উঠছো, এগুলোর মূল্য তুমি সেদিন বুঝতে পারবা যেদিন তুমি এগুলো জিনিস আর পাবা না। তুমি খেলাধুলা করছো, ছোটাছুটি করছো, বন্ধুর সাথে গল্প করছো, মানে কোনো সমস্যা নাই, সকালবেলা উঠলেই শুধুমাত্র নিজের পড়াশোনা আর বাকি সমস্ত দিনটা শুধুমাত্র আনন্দ নিয়ে পড়ে থাকছো, এই জিনিসগুলো তখন তুমি মিস করবা যখন তুমি এগুলো আর পাবা না। তাই জন্য বলছে যখন জেলে ঢোকা যায় তখন জেলের মানুষগুলো এই জিনিসগুলোকেই বারবার মিস করে। গান নাই, খেলাধুলো নেই, খোলামেলা ঘোরাঘুরির ব্যবস্থা নাই, বই পড়া নাই, হ্যাঁ, এই সব সমস্যা আছে বলে ওদের মানসিকতা আরও খারাপ দিকে চলে যায়। এরপর কি বলছে, যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব, এবং ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে। মানে বুঝলা, জেলখানাতে মানুষ যায় পরিবর্তনের জন্য, কিন্তু জেলখানাতে মানুষকে ঢোকানো হয় পরিবর্তনের জন্য। তুমি এত হিংস্র কেন বাবা, তুমি একটু সুন্দর হও, সুন্দর মনের হও, কিন্তু ওখানে গিয়ে আরও ডবল হিংস্র হয়ে উঠল সে, আরও অবনতি ঘটাচ্ছে জেলখানাগুলো, যেখানে উন্নতি ঘটানো উচিত। কেমন উন্নতি? নীতিগত উন্নতি ঘটানো উচিত। এ কথা আমার লিখতে ভালো উচিত নয় যে আপনার নিজের লোকের
বন্ধুবান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যে অনেকখানি সুখ দিতে পারে। মানে তিনি এবার সুন্দর করে কিন্তু নিজের বন্ধুকে জানাচ্ছে যে দেখো, তুমি তো আমার বন্ধুবান্ধব, তুমি তো আমার আত্মীয় পরিজন, তো আত্মীয় পরিজন বন্ধুবান্ধব তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, তোমাদের সহানুভূতি এই সব কিন্তু আমাকে জেলের মধ্যে থাকতে ভালো রাখছে, জেলের মধ্যেতে তাই অনেক সুখ দিতে পারছে। এই দিকেই প্রভাবটা নিতান্ত অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয়। বলছে সত্যি কথা যে আমি জেলে বন্দি আছি, সত্যি কথা যে আমার মধ্যে অনেক কষ্ট আছে, সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু এটাও সত্যি কথা যে তোমরা যে আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা যে আমাকে ভালোবাসো এবং যেদিন আমি বেরোবো জেলখানা থেকে সেদিন তোমরা যে আমাকে সাদরে গলা মিলাবে বা সম্মান দিবে আমাকে, সে আমি জানি। কিন্তু সমাজে আরও এক শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু একবার জেলে ঢুকতে গেলে তারা নিজের সমাজে ফিরে যেতে পারে না। সত্যি নয় কি? বিপ্লবী যারা জেলে ঢুকলো তারা সেখান থেকে জেল থেকে বেরিয়ে যেতে গেলেও তারা সম্মান পাবে, যেন রাজকীয় সম্মান। এত বড় মানুষ এত পরিশ্রম করে এত কষ্ট করে দেশের জন্য জেলে গেছে। আর কিছু শ্রেণী মানুষ আছে যারা চুরি করে, খুন করে, ছোটোখাটো ভুল অন্যায় করে, সেগুলো জেলখানাতে ঢুকেছে। আর জেলখানা থেকে যখন বেরোচ্ছে তখন সবাই ঘৃণা করছে, সমাজে ওকে আর গ্রহণযোগ্যতা নাই। ফলে সে লজ্জা পাচ্ছে, ছেলেটা হয়তো লজ্জা পাচ্ছে যে আমি জেল থেকে বেরিয়ে কী করবো, আমি তো সমাজে ফিরতে পারবো না, লজ্জায় মুখ দেখাতে পারবো না কাউকে। তো এই ধরনের অসাম্য রাখা উচিত নয়। ওর দ্বারা ভুল হয়েছে, এবার সমাধান করেই সে আসছে, ওকে অ্যাকসেপ্ট করা উচিত। তাই জন্য বলছে যে সাধারণ ও রাজনৈতিক, সাধারণ মানুষ, সাধারণ অপরাধী আর রাজনৈতিক অপরাধী, এই দুইয়ের অদৃষ্ট মানে যে ভাগ্যকে দেখা যাচ্ছে না, সে ভাগ্যের মধ্যে পার্থক্যের একটা নিশ্চিত কারণ আছে। যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে। মানে বুঝলে কি? যে রাজনৈতিক অপরাধী, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, সে রাজনীতির কারণে অপরাধী হয়েছে, দেশের সেবা করতে গিয়ে অপরাধী, তাকে জেল খাটতে হয়েছে। সে যখন বেরোবে গোটা দেশবাসী তাকে কিন্তু মাথায় তুলে নেবে যেন। অর্থাৎ যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে। কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই। আছে সাধারণ কোনো অপরাধীদের সেই সান্ত্বনাটা নেই। সে বোধহয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতি আশা করতে পারে না। সমাজ কি তাকে খুব সম্মান দেবে? এদের জেল খেটে আসলো, জেল খাটটা কথা বলবে, কিন্তু তার বাড়ির লোক কিন্তু তাকে গালি দেবে না। তার বাড়ির লোক তার অপেক্ষাতেই আছে, ঠিক আছে? এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। সত্যি তো এটা, সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা পায়। আমাদের ইয়ার্ডে মানে হচ্ছে আমাদেরই মধ্যে, মানে জেলখানার মধ্যে অনেকগুলো ইয়ার্ড ভাগ করা থাকে, একটা পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। তো ওদের ইয়ার্ডে একজন লোক আছে কয়েদি, তার সাথে গল্প করেছে। তার গল্প সে কী বলেছে সেটাও কথা এখানে কী সুন্দর লিখছে। তাই বলছে আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদির কাজ করতে হয় তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরা জানেই না যে সে জেলে বন্দি। বাড়ির লোক মনে করে যে আমি বাইরে খাটতে এসেছি, এদিকে আমি জেলে আটকে গেছি। আমার বাড়ির লোক জানেই না যে আমি জেলে আছি, এখন তারা অপেক্ষায় আছে, হয়তো এই পুজোই আসবে, হয়তো সামনের বছর আসবে, হয়তো কোনোভাবে চিঠি লিখবে, আমি বাড়ি যেতে পারছি না। যদি তারা জানতে পারে যে আমি জেলে আছি, তাদের মনের অবস্থা কি দাঁড়াবে, তার অবস্থা কি হবে? তাই বলছে আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদিরা কাজ করতে হয় তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরা জানেই না যে সে জেলে বন্দি। লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদও দেয়নি। এই ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয়। সন্তোষজনক মানে কি? ভালো লাগা। আর অসন্তোষজনক মানে এটা খুব খারাপ লাগলো যে আমাদের সমাজ এখনও এইরকম আছে। একজন অপরাধী হোক আর যাই হোক, অপরাধ করেছে, শাস্তি পেল, তারপর তো তাকে গ্রহণ করো, তাকে গ্রহণই করবে না তো ও আরও রেগে যাবে, আরও খারাপ হয়ে যাবে। সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরও সহানুভূতি কেন দেখাবে না? বলছে সভ্য সমাজের কাজ হলো যে অপরাধী কেউ বন্ধুর নজরে দেখা, তাদেরকে পরিবর্তন হতে সাহায্য করা। আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু একটা চিঠির তো শেষ আছে। আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম, কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্যও আমার নেই। মানে আমি উপযুক্ত সামর্থ্য নাই যে আমি একটা বই লিখতে পারবো, আমার এত অভিজ্ঞতা হচ্ছে জেলে এসে। তো একটা চিঠি তো শেষ হয়, তাই আমাকে এখানেই চিঠিটাকে আটকাতে হবে। আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে আমি মনে করার আমি পক্ষপাতী। মানে দেহের যত কষ্ট দিচ্ছে তার চেয়ে বেশি মনে কষ্ট দিচ্ছে। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রদায়ক হয় না। বলছে অত্যাচার আর অপমানের আঘাত যথাসম্ভব যদি কম হয়, জেলখানার মধ্যে অপমানিত করা হয়, ধরো কাউকে আঘাত দেওয়া হচ্ছে, আঘাত দেওয়ার সাথে সাথে বলা হচ্ছে
যে তুই জন্মই নিয়েছিস একটা খারাপ দেশে, ওই জন্য তুই খারাপ, তখন তোর মেজাজ আরও গরম হয়ে গেল। তো বলছে অত্যাচার আর অপমানের আঘাত যথাসম্ভব যেখানে কম আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে, জেলের কর্তাদের এই বিষয়ে কিছু হাত থাকে না। আমার অন্তত এই রকমই অভিজ্ঞতা। এই যে সব আঘাত বা উৎপীড়ন, মানে অত্যাচার হচ্ছে ওদের উপরে, পুলিশরা যে অত্যাচার করছে, এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে দেয়। সত্যি তো এটা। ধরো একজন মানুষ যে কোনো কারণবশত চুরি করেছে, আর পুলিশ তাকে নিয়ে গিয়ে বেধড়ক মেরেছে, গালাগালি করছে, নোংরা ভাষায় মা বাবা তুলে গালি দিচ্ছে, ধীরে ধীরে ওর মানসিকতা কী হবে? যে এতদিন চুরি করছিলাম, এবার খুন করব, যে সমাজ আমাকে এত গালি দেয় সেই সমাজের ক্ষতি করব আমি। তাই বলছে আমার অন্তত এইরকমই অভিজ্ঞতা, এই যে সব আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীর যে আঘাতটা করছে, আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে দেয়, মানে খারাপ করে দেয়। এবং সেই দিক থেকে দেখলে মনে হয় এগুলোর উদ্দেশ্য ব্যর্থ হয়। কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি। তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। যারা বুদ্ধিমান, যারা শিক্ষিত মানুষ, তারা কি ভাবতে পারে যে ঠিক আছে, এটা হয়েছে, হওয়ার ছিল হয়েছে, এবার নিজের মতো করে আমি নিজেকে একটু গুছিয়ে নিই। তুমি বলেছ যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। অর্থাৎ সেই মানুষটা দিলীপ, তাই না? দিলীপ নাম তো। তিনি বলেছেন চিঠিতে যে কি বলেছেন, মানুষের চোখের জল দিনের পর দিন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ গোটা পৃথিবীর মানুষই কিন্তু আজকে শাসকদের হাতে শাসিত, কষ্ট পাচ্ছে। তাই বলছেন এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলছে। তাই তুমি খুব কষ্ট পাচ্ছ, প্রতিদিনই তোমার মন খারাপ হচ্ছে যে গোটা পৃথিবীর মানুষ কাঁদছে, গোটা পৃথিবীতে কোনো না কোনো দেশকে আক্রমণ করছে। কি দরকার সাধারণ মানুষের উপর অত্যাচার করার? কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয়। এবার নেতাজি বলছে তুমি কাঁদিও না বন্ধু, তোমার যে অশ্রুটা, চোখের জল, সেটা শুধুমাত্র দুঃখের অশ্রু নয়, সবটা তার মধ্যে করুণা আর প্রেমবিন্দু আছে। অনেক করুণা আছে, দয়া আছে, প্রেমবিন্দু আছে। তুমি ভেবে দেখো তো, তুমি অন্য একটা দেশে আক্রমণ চলছে বলে তোমার মন খারাপ হচ্ছে, তার মানেটা কি? সেই দেশের মানুষের প্রতি তোমার কি তৈরি হয়েছে? প্রেম তৈরি হয়েছে, দয়া তৈরি হয়েছে, তাই না? তো এটা করুণার কারণে হয়েছে। সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দ স্রোতে পৌঁছাবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটোখাটো অগভীর ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে? বলছে যদি তোমাকে বলা হয় যে একটা আনন্দ স্রোতে তুমি পৌঁছাতে পারবা, তার আগে এই কয়েকটা দুঃখের ঢেউ পার করে দাও, তাহলে তুমি এই দুঃখের ঢেউটাকে আনন্দে পার করতে পারবা না? পারবে। তেমনই প্রত্যেকটা দেশে যে কষ্ট চলছে, এই কষ্টের একদিন শেষ হবে বলেই কষ্টটা চলছে। কষ্ট চলছে তো মানুষগুলো জেগে উঠবে। যেমন আমাদের দেশে যে অত্যাচার চলছিল, যে পরাধীনতার অত্যাচার চলছিল, সেখানে চলছিল এই কারণেই যে মানুষগুলো জাগছিল না। যেদিন জেগে উঠলো, সত্যিকারের বিপ্লব হলো, স্বাধীনতার বিপ্লব, ইংরেজ ভারত ছাড়লো। তো এইভাবে হয় মানুষের জেগে ওঠা। তাই জন্য তিনি বলছেন যে বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। দুঃখ যত তুমি পাবে, কষ্ট যত পাবে, তত তুমি উঁচু রকমের ভাবনা চিন্তা করার ইন্সপায়ার পাবে তুমি, বা নিজেতেই নিজে উৎসাহ পাবে যে এবার আরও ফাইট করব, আরও শক্তি প্রয়োগ করব, দেখি কি হয়, এর শেষ দেখে যাব। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? সত্যি কথা, তুমি যতদিন যা চাইছো ততদিনই তার সুন্দর, ততদিনই তার সোনা। আর যেই মুহূর্তে তুমি সেটা পেয়ে গেলা, সেটার কদর তুমি জানবা না, সেটাই নিয়ম, সেটা তোমার কাছে মাটির মতো হয়ে গেল। দোকানে কত শখ করে আমরা জিনিস কিনি বলো তো, কিন্তু মাত্র কয়েকদিন শুধু তার প্রতি আমাদের যত্ন থাকে, তারপরে কিন্তু ওই জিনিস থেকে অন্য জিনিসে মন চলে যায়, তাই না? ফলে ওটার প্রতি আর আগ্রহ থাকে না। যে আগ্রহ নিয়ে প্রথমবার দোকানে ওই জিনিসটা দেখলাম, সেই আগ্রহ নিয়ে আমরা প্রত্যেকটা সকালে সেই জিনিসটাকে দেখি না। একদিন সেটা আবর্জনার মধ্যে গিয়ে পড়ে, একদিন সেটা ঘরের কোণে গিয়ে পড়ে, একদিন সেটা আমাদের জীবনেরই অনেকগুলো বর্জ্য চিন্তার মতোই ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে সরতে 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 কোনো এক ডাস্টবিনে বা রাস্তার কোণে গিয়ে পড়ে যায়। অর্থাৎ আমাদের এগুলো বস্তুর সাথে সাথে আমাদের জীবনেরও অনেকগুলো চিন্তা আছে যেগুলো একদিন সরে যাবে, অর্থাৎ দুঃখ কষ্টগুলো একদিন সরে যাবে, আনন্দ আসবে। তুমি কিছুদিন পূর্বে যে সব বই পাঠিয়েছিলে তার সবগুলোই পেয়েছি, দেখো ওখানে বই পাঠ করারও ব্যবস্থা আছে। তো দিলীপবাবু কী করেছেন, নেতাজির জন্য অনেকগুলো বই পাঠিয়েছিলেন সিলেক্ট করে, যে বইগুলো তুমি পড়ো, তোমার কাজে লাগবে, ফাঁকা টাইমে তুমি পড়ো এগুলো জেলে বসে। সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না, বলছে এগুলো ওই বইগুলো আমি পেয়েছি, কিন্তু বইগুলো আমি তোমাকে ফিরে পাঠাতে পারবো না, কারণ তাদের অনেক পাঠক জুটেছে, মানে বুঝলে,
মানে আমি পড়ে ফেলেছি, পাশাপাশি আমার কয়েদি বন্ধুরা অনেকে পড়তে চাইছে, তাই ওগুলো বই আমি এখন ফেরত পাঠাতে পারবো না। তোমার পছন্দ যেরকম সুন্দর, তাতে এ কথা বলা অনাবশ্যক যে মানে তুমি নিজের পছন্দের যে বইগুলো পাঠিয়েছিলে, আমি এইটুকু বুঝতে পেরেছি তোমার পছন্দ অত্যন্ত সুন্দর, এত সুন্দর বই তুমি চয়েস করেছো পড়ানোর জন্য। এ থেকে আমি তোমাকে এইটুকু বলতে পারি যে আরও বই সাদরে গৃহীত হবে, মানে বুঝলা, আরও বই তুমি পাঠিও, আরও বই সাদরে গৃহীত হবে, মানে আমি গ্রহণ করব। অর্থাৎ তুমি আরও বই পাঠাও, আমার পাঠকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে সবাই পড়বে। তো এটা ইংরেজি ভাষায় লেখা হয়েছিল, সেটাকে ট্রান্সলেট করা হয়েছে বাংলাতে। কেমন? এই হলো গিয়ে জেলখানার চিঠি, যেটা লেখা হচ্ছে মান্দালয় জেল থেকে, যেটা বর্তমান মায়ানমারে অবস্থিত, এবং প্রিয় দিলীপকে তিনি লিখেছেন, সুভাষচন্দ্র বসু।